শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংসদে কিছুক্ষণ পর পেশ হবে আগামী অর্থ বছরের বাজেট। সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা। অকারণে বড় করা হয়নি বললেন অর্থমন্ত্রী। ফরিদপুরের ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া নড়ে না ফাইল। 1100 টাকার নামজারির জন্য দিতে হয় 6 থেকে 10,000। ভারতে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, সমর্থন দিয়েছে এনডিএ জোট। শনিবারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। এবার বিস্তারিত সংবাদ। ঘণ্টাখানিক পর জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এরই মধ্যে মন্ত্রিসভা বাজেট প্রস্তাব অনুমোদন করেছে। এই বাজেটের আকার হতে যাচ্ছে 7,97,000 কোটি টাকা, যা চলতি বছরের চেয়ে মাত্র 4.5% মতো বেশি। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ থাকছে 2,56,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন রায়হান শোভন। চলতি মেয়াদে সরকারের প্রথম বাজেট, সেই বাজেটের সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা, যা শেষ হতে চলা অর্থ বছরের বাজেটের থেকে মাত্র 4.5 ভাগ বড়। হিসেব বলছে নতুন বাজেটের 1/3 অর্থ ব্যয় হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে। বাকি 64% বড় অংশই চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়। আগে নেওয়া ঋণের সুদ পরিশোধে এবার ব্যয় হবে 1,13,000 কোটি টাকা। গেল বছরও যা ছিল 95,000 কোটি টাকার কম। এই পুরো এডিপির বাস্তবায়ন এটা কিন্তু ধার করতে হয়। তখন সমস্যাটা হচ্ছে বাজেটের ওইখানে যে এত বিপুল ধার সরকারের পক্ষে বহন করা সম্ভব কিনা, এবং 2 নম্বর হচ্ছে যে এটা ইম্প্যাক্টটা অর্থনীতিতে কি পড়ছে। সরকার আশা করছে বাজেটের 5,41,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে, অর্থাৎ চলতি বছরের চেয়ে 41,000 কোটি টাকা বেশি। এই বাড়তি আয়ের বড় অংশই জাতীয় রাজস্ব বোর্ডকে দিয়ে আয় করতে চায় সরকার। এজন্য সংস্থাটিকে 4,80,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হচ্ছে। চলতি বাজেটে এনবিআরকে 4,30,000 কোটি টাকার লক্ষ্য দেওয়া হয়েছিল, যদিও তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি সংস্থাটি। রাজস্ব কিন্তু একটা বিশাল সোর্স, যেটা দিয়ে আমরা কিন্তু আমাদের সব সমস্যার সমাধান করতে পারি, তা আমরা পারছি না, আমরা ব্যর্থ। ওইটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেবো আমি। পেন্ডিং দ্যাট সরকারের ঘাটতি থাকবে, এবং সেই ঘাটতি অভ্যন্তরীণ সোর্সটাকে খুব স্ট্রেন করছে, কারণ আমরা ব্যাংকিং খাতকে খুব দুর্বল করে ফেলেছি। সরকারের পরিকল্পনা অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদন বা জিডিপির 4.6%। পরিকল্পনা আছে ঋণের 35 ভাগ নেওয়া হবে বিদেশি উৎস থেকে। 4,500 কোটি টাকার মতো প্রত্যাশা করা হচ্ছে অনুদান হিসেবে। আর চড়া সুদে স্থানীয় ব্যাংকিং ব্যবস্থা থেকে ধার নেওয়া হবে 1,37,000 কোটি টাকা। কিছু আসবে সঞ্চয়পত্র বিক্রি করেও। টোটাল আমাদের হয়তো 1,60,000 1,70,000 কোটি টাকা হয়তো ডিপোজিট হবে। তাতে সরকারি যদি 1,40,000 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে ব্যক্তি খাত তো না খেয়ে মরবে। ওই জায়গাটাতে একটা বড় সমস্যা আছে। টানা চতুর্থ মেয়াদের সরকার গঠনের পর প্রথম বাজেট দিতে যাচ্ছে সরকার নতুন এক অর্থমন্ত্রীর হাত ধরে, যেখানে মূল্যস্ফীতির লাগাম টানতে ব্যয়ে সঞ্চয়ী হবার হিসেব মিলেছে। বিপরীতে বৈদেশিক মুদ্রার ঘাটতির এই সময়ে আয় বাড়াতে জনগণের উপর বাড়তি করের বোঝা বাড়ানোর উদ্যোগও দেখা গেছে। আর এই দুয়ের মিশেলে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানাবেন অর্থমন্ত্রী। আসছে অর্থ বছরের বাজেটে এই জাতীয় সংসদে। রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা। আসছে অর্থ বছরের বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে। ছাড় আসছে কর্পোরেট করের ক্ষেত্রেও, তবে সাধারণ মানুষের করের বোঝা কমছে না। আরও জানাচ্ছেন ফাতিমাতুজ জোহরা। বিদেশ থেকে গাড়ি আমদানিতে কোনো কর দিতে হয় না সংসদ সদস্যদের। সংসদের 5 বছরের মেয়াদে একটি করে এমন শুল্কমুক্ত গাড়ি কেনার সুযোগ পান এমপিরা। তবে আসছে অর্থ বছর থেকে এই সুবিধা আর নাও থাকতে পারে। জানা গেছে সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 25% শুল্ক ও 15% মূসক আরোপের প্রস্তাব করবেন অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে।
তবে ব্যবসায়ীদের কিছুটা ছাড় দেওয়ার আভাস মিলেছে। জানা গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বর্তমানে 22.5% থেকে কমিয়ে 20% করা হবে। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানও 2.5% করে কর ছাড় পাবে। তবে দুই পক্ষকে লেনদেনের কিছু শর্ত মানতে হবে। ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য কোনো সুখবর থাকছে না বাজেটে। বাড়ছে না করমুক্ত আয়সীমা, আগের মতোই থাকছে ন্যূনতম কর। কালো টাকার মালিকদের জন্য উদারতা দেখানো হতে পারে আসছে বাজেটে। জানা গেছে নির্ধারিত করের বাইরে মাত্র 15% জরিমানা কর দিয়েই কালো টাকা সাদা করা যাবে নতুন অর্থ বছরে। বলা হয়েছে আইনে যাই থাকুক না কেন অবৈধ অর্থ উপার্জনকারীরা ফ্ল্যাট, জমি ও নগদ অর্থের ওপর ওই জরিমানা দিয়ে টাকা বৈধ করার সুযোগ পাবেন। যদিও 2 বছর আগে এমন সুযোগ রাখা হলেও খুব একটা সাড়া মেলেনি। পরিবর্তন আনা হচ্ছে লাগেজ বিধিমালা। এতদিন বিদেশ থেকে শুল্ক ছাড়া 2টি মোবাইল ফোন আনা যেত, এখন শুল্ক দিয়ে মাত্র 1টি মোবাইল ফোন আনা যাবে। বদল আসতে পারে স্বর্ণ আমদানির বিধিমালাও। জানা গেছে প্রস্তাবিত বাজেটে সব স্তরের সিগারেটের দাম ও সম্পূরক শুল্ক হার বাড়ানোর উদ্যোগ নেবে রাজস্ব বিভাগ। আইসক্রিমে সম্পূরক শুল্ক দ্বিগুণ বাড়িয়ে 10% আর কোমল পানীয়ই সম্পূরক শুল্ক 5% বাড়ানোর উদ্যোগও নিতে পারে জাতীয় রাজস্ব বোর্ড আসছে 24-25 অর্থ বছরের বাজেটে। বাজেটে নতুন করে কর আরোপের পাশাপাশি বড় কর ছাড়ও দেয় রাজস্ব বিভাগ। সেই কর অব্যাহতির ফলে সরকারের রাজস্ব আদায় কতটা কমে যাচ্ছে তার একটি হিসেব প্রস্তাবিত বাজেটে তুলে ধরবেন অর্থমন্ত্রী। জানা গেছে 2023-24 অর্থ বছরে এমন ছাড় দিয়ে সরকারের প্রত্যক্ষ কর ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছিল 1,47,000 কোটি টাকা প্রায়। ফাতিমা জোহরা, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে আসছে অর্থ বছরের বাজেট নিয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে। এবার অকারণে বাজেটের আকার বড় করা হয়নি। সকালে জাতীয় সংসদে বাজেট পেশের উদ্দেশ্যে নিজ বাসভবন থেকে রওনা দেওয়ার সময় সাংবাদিকদের এমন কথা জানান অর্থমন্ত্রী। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। ভারতে নতুন সরকার গঠন করতে এনডিএ জোটের শরিক দলগুলোর সমর্থন পেয়েছে বিজেপি। নরেন্দ্র মোদীকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। আগামী শনিবারই নেবেন শপথ। ডেস্ক রিপোর্ট। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু ও বিহারের নীতিশ কুমারের দল বিজেপিকে সমর্থন দেবে কিনা। সব জল্পনার অবসান করে গতরাতে জোটের জরুরি বৈঠকে বিজেপিকে লিখিতভাবে সমর্থন জানায় সব শরিক দল। এর মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে এনডিএ জোট। বৈঠকে নরেন্দ্র মোদীকেই সর্বসম্মতিক্রমে জোটের নেতা হিসেবে বেছে নেওয়া হয়। এর ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন মোদী। এর আগে কেবল এই সুযোগ পেয়েছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আগামী শনিবারই নতুন মন্ত্রিসভা সহ শপথ নিচ্ছেন মোদী। তবে জোটের শরিকদের মধ্যে কে কোন মন্ত্রণালয় পেতে পারেন তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদগুলো থাকবে বিজেপির হাতেই। টানা তৃতীয়বার জয়ী হওয়ায় নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস সহ বিশ্ব নেতারা। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট 233 আসন পেয়ে বেশ শক্তিশালী রূপে আত্মপ্রকাশ করেছে। গতরাতে জরুরি বৈঠক করেছে তারাও। সরকার গঠনে প্রয়োজনীয় আসন নিশ্চিত না হওয়ায় আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসেবেই লড়াই জারি রাখার কথা জানান কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। We will take appropriate steps at the appropriate time.
এর আগে একাধিকবার রাজ্য ও কেন্দ্রে সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী, তবে কোনোবারই আসনের সংখ্যার বিচারে সরকার গঠনের যোগ্যতা অর্জন করতে অন্য কারো উপর নির্ভর করতে হয়নি। এবার পরিস্থিতি ভিন্ন। লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোটের ছোট দলগুলোর ওপর নির্ভরশীলতা বাড়বে মোদীর। কংগ্রেস সহ বিরোধী দলগুলোর আসন বেশি হওয়ায় পার্লামেন্টে আগের চেয়ে অনেক বেশি বিরোধিতার মুখেও পড়তে হবে বিজেপিকে। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গতকাল টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। এ আমন্ত্রণ গ্রহণ করেন শেখ হাসিনা। এরই ভিত্তিতে কাল বিকাল 4টায় নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। আগামী 8ই জুন শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে 9ই জুন দুপুরে দেশে ফেরার কথা রয়েছে তার। ফরিদপুরের ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া কোনো ফাইলই নড়ে না। সেবা গ্রহীতাদের অনেকের অভিযোগ 1100 টাকার নামজারির জন্য তাদেরকে গুনতে হয় 6 থেকে 10,000 টাকা। ফরিদপুর প্রতিনিধি জাহিদুর রহমানের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। টাকা নিচ্ছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার অশোক কর। টাকা ছাড়া কোনো কাজই করেন না তিনি। এর আগেও দুর্নীতির অভিযোগে বদলি হয়েছেন, তবুও অভ্যাস বদলাতে পারেননি। স্থানীয়দের অভিযোগ 1100 টাকার মিউটেশন করতে অন্তত 6,000 টাকা দিতে হয় তাকে। ঘুষ ছাড়া কাজ করেন না ফরিদপুর পৌরভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা হেদায়েত হোসেনও। তিনি এক সেবাগ্রহীতার মিউটেশন করে দিতে নিয়েছেন 10,000 টাকা। হেদায়েত সাহেব আর হলো আদেল শেখ, তাদের 10,000 টাকা দিয়ে একটা মিউটেশন করানোর জন্য, সেই মিউটেশনটা আমি পাই নাই। তহসিলদার অশোক কর সে বলে যে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে আপনার এটা করতে হবে, কমপ্লিট করতে হবে, তাছাড়া হবে না। এটা নিট খরচ 6,000 টাকা। টাকা 5,000, 7,000, 10,000 টাকা নেয়, তারপরে তারা তাড়াই দেয় জায়গা থেকে। টাকা খেয়ে ফেলায়, কাজ করে না। আর এখানে কোনো সুযোগ সুবিধা পাওয়া যাইতেছে না, সবাই ভোগান্তিতে আছে। ঘুষ নেয়ার বিষয়ে অশোক করের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পরে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। আপনার এই অফিসের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে যে টাকা ছাড়া কোনো কাজ করেন না, কোনো ফাইল করেন না, দিনের পর দিন করা। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, বর্তমান নিয়মে অনলাইন আবেদনের 28 দিনের মধ্যে মিউটেশনের কাজ শেষ না করলে আবেদন অকার্যকর হয়ে যায়। আর এ সুযোগটা কাজে লাগিয়েই ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীরা বাড়তি টাকা নিচ্ছেন। যারা এইসব অপরাধের সাথে সম্পৃক্ত তাদের অনেকের বিরুদ্ধেই আমরা কঠিন ব্যবস্থা নিয়েছি। যে 2 কর্মকর্তার কথা বলেছেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, তবে অভিযোগ করুক কিংবা না করুক, যদি কোনো প্রমাণ আমাদের কাছে আসে যে অবৈধভাবে লেনদেনের সাথে তারা জড়িত, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। দুর্নীতি রোধ, মানুষের হয়রানি বন্ধে ভূমি অফিসের কার্যক্রম অনলাইনে করা হলেও কমেনি অনিয়ম। এসব বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মাছরাঙা নিউজ ডেস্ক। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রতিষ্ঠার পর থেকে 1 টাকাও হোল্ডিং ট্যাক্স না দেওয়া কেডিএ ভাগ চাইছে কেসিসির হোল্ডিং ট্যাক্স হিসেবে আদায় হওয়া টাকার। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রাজস্ব খাতের আয় দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীর বেতন ও সংস্থার নিজস্ব প্রকল্পের ব্যয় নির্বাহ হয়। 2023-24 অর্থবছরে কেসিসি রাজস্ব খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রায় 164 কোটি টাকা। কিন্তু সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত 40টি প্রতিষ্ঠানের কাছে কেসিসির বকেয়া 50 কোটি টাকার বেশি। এতে ব্যাহত হচ্ছে সংস্থার কার্যক্রম। খুলনা সিটি কর্পোরেশনের 75,081টি হোল্ডিংয়ের ভিতর প্রতিষ্ঠান আছে প্রায় 40-45টি যারা টাকা দেয় না। যেমন কেডিএর কাছে 16 কোটি টাকা পাওনা, রেলের কাছে, বাংলাদেশ রেলের কাছে 17 কোটি টাকা পাওনা, সোনালী জুট মিলের কাছে 1,40,00,000 টাকা পাওনা, দাদা মাছের কাছে প্রায় 40 লক্ষ টাকা পাওনা, তিতুমিরির কাছে 2,36,00,000 টাকা পাওনা। আর আমার প্রায় 80 থেকে 85 কোটি টাকা ডিমান্ড আছে। এর ভিতর ধরেন আমার 50 কোটি টাকায় চলে আসছে আমার অনাদায়ী। বকেয়ার একটি বড় অংশ হোল্ডিং ট্যাক্স হিসাবে আটকা খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর কাছে। সংস্থার চেয়ারম্যানের বাসভবন, বাস স্ট্যান্ড, স্টাফ কোয়ার্টার সহ 15টি স্থাপনার বিপরীতে কেসিসির পাওনা প্রায় 16.5 কোটি টাকা। প্রাতিষ্ঠানিক যে বকেয়াগুলো থাকে সাধারণত আমরা তাদেরকে প্রথমে চিঠি দিই এবং আমরা আশা করি যে তারা এই চিঠির মাধ্যমেই সমাধানে আগাবে। যদি কখনো
ওই চিঠিতে আমরা যদি মনে করি যে ওনারা আসলে সেভাবে সাড়া দিচ্ছে না, ইন দ্যাট কেস আমরা ওই প্রতিষ্ঠানের যে কনসার্ন মিনিস্ট্রি তাকে চিঠি দিই, মানে সরাসরি আসলে ওই দাওয়ার নোটিশ আমরা ওখানে পাঠাই না, আমরা চাই তখন আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে যেন সমাধান হয়। এদিকে কেডিএর দাবি, আইন অনুযায়ী কেসিসির আদায় হওয়া রাজস্বের 2 ভাগ তাদের পাওনা সমন্বয় না হলে হোল্ডিং ট্যাক্স দেওয়ার প্রশ্নই ওঠে না, জানান সংস্থার প্রধান প্রকৌশলী। বাড়ির থেকে যে ট্যাক্স নেয় ওনারা, ওটার একটা পার্সেন্টেজ পাই, ঠিক আছে। আর আমাদের আরো কিছু আগে থেকে ছিল, পাওনা ছিল, এই জন্য এটা মিলে একটা কমিটি হয়েছে, আমরা কমিটি কাজ করতেছি। পুরান দিনে আমার নথিপত্র এনে রাখছে, একটু কাগজপত্র ঘেটে দেখছি, তারপরে এটা আমরা রিপোর্ট দিব আর কি। নগর উন্নয়ন পরিকল্পনা, ভবনের নকশা দেওয়া, কেডিএর নির্মিত আবাসিক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা সহ নানা বিষয়ে কেসিসি কেডিএর দূরত্ব বেড়েই চলেছে। এতে ব্যাহত হচ্ছে খুলনার পরিকল্পিত উন্নয়ন, বলছে নগরবাসী। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদের 50 বিঘা জমির উপর পোল্ট্রি খামারের সন্ধান পাওয়া গেছে। এর সঙ্গে স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মিঠুর যৌথ মালিকানা রয়েছে। ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুরে 50 বিঘা জমির উপর স্থাপন করা হয়েছে নর্থ এগ পোল্ট্রি খামার। স্থানীয়রা বলছেন, এ খামারের মালিক পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ। 2018 সালে বেনজির র্যাবের প্রধান থাকাকালে খামার পরিদর্শন করেন তিনি। বেনজির আহমেদ আসছিল 2018 সালে আসছিল, সবাই দেখতে গেছি, আমি যাইনি দেখার জন্য। তখন ওরা গাড়ি নিয়ে আসছিল, আসে আধা ঘন্টা 1 ঘন্টার মতন ছিল, থাকে চলে গেছে ওরা। নর্থ এগ নামের ওই খামারটি 2008 সালে প্রতিষ্ঠা করেন স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠুর নামের এক ব্যক্তি। এলাকাবাসীর দাবি, পরবর্তীতে এই খামার বেনজির কিনে নেন। যতটুকু জানি এটার মালিক আপনার বলে, ওনার নাম মিঠু মিয়া। ওনার ভাই আছে কি যেন বলে, কালা হাজি না কি যেন নাম বলতেছে। আগে যে মালিক ছিল উনি 15 সালে বিক্রি করছে, এটা আর কি, এটা জানি আর কি। বেনজির সাহেব নাকি উনি বলে বর্তমান মালিক। পুলিশের বড় কর্মকর্তা খামার মালিক হওয়ায় পরিচালনাকারীরাও বেপরোয়া। বর্ষাকালে খামারে বর্জ্য পানির সাথে মিশে নষ্ট করছে কৃষি জমি। খামারের আশেপাশের জমি সারা বছর পড়ে থাকছে অনাবাদি। এই বর্ষার সময় যখন ডুবে যায় তখন পানিটা, এই পোষা পানিটা ভাসে ওঠে। হ্যাঁ, আমন ধান দেখো নিচে পৌঁছে গেছে সব। এটা নিয়ে আমরা সিভিল সার্জনের কাছে দরখাস্ত আছে, টিওন অফিসে দরখাস্ত আছে, কোনো কাজ হয় না। ওরা আসে গাড়ি নিয়ে ডিম মুরগি সব গাড়ি ভর্তি করে নিয়ে গেল। পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক। ভোলার সাগর মোহনার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষ পর্যাপ্ত সহায়তা পাননি। জলোচ্ছ্বাসের সময় উপকূলীয় এলাকার চর লবণাক্ত হয়ে পড়েছে, নষ্ট হয়ে গেছে ফসলি জমি, দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর থেকে এভাবে ভাঙা ঘরের মধ্যেই বসবাস করছে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরার মানুষ। বহু পরিবার মাথা গোজার ঘর পর্যন্ত হারিয়েছে। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। বেড়া নাই, গোয়া নাই, মারি নেই, চুলে নাই, ঝাঁকি নেই, উবে সুতি দিচ্ছি কি জোয়ারে পানি দমার বাড়িয়ে আমাকে ঠান্ডা লাগে, এখন আমরা অসুস্থ হয়ে দিচ্ছি। ঘূর্ণিঝড়ের সময় হওয়া জলোচ্ছ্বাসে লবণাক্ত পানি জনপদে প্রবেশ করায় নষ্ট হয়ে গেছে ফসলি জমি, মারা গেছে গবাদি পশু, হাঁস মুরগি ও মিঠা পানির মাছ। বিশেষ করে মনপুরার কলাতলী ইউনিয়নে কোনো বেড়িবাঁধ না থাকায় প্রায় 26,000 মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এখানে কৃষকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লবণ পানি আসার কারণে। কৃষকের এখন চাষাবাদ আর করার কোনো সুযোগ নেই। তারপরে আপনার এই অত্র ইয়েতে আমাদের দ্রুত বেড়িবাঁধের প্রয়োজন। শুধু কলাতলিই না, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলার অধিকাংশ এলাকা। লবণ পানি উইটা, পুকুরের মাছ, ঘরের মাটি সব চলে গেছে। আমরা 4 বেলা পর্যন্ত ভাত রান্না করে খাইতে পারি না। রাস্তাঘাট নাই, লবণ পানি, আমরা ফলের গাছ লাগাই খাইতে পারি না, পুকুরে মাছ দিয়ে রাখতে পারি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝড়ে 2406টি ঘর আংশিক ও 338টি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। বরাদ্দ আসলেই আমরা
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হাতে পৌঁছে দেব। 373.19 বর্গ কিলোমিটার মনপুরার 5টি ইউনিয়নের অর্ধেকের বেশি জমি লবণাক্ত হয়ে গেছে। মাছরাঙা নিউজ ডেস্ক। টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারিয়েছে ভারত। 97 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 46 বল হাতে রেখেই জয় তুলে নেয় রোহিত শর্মার দল। তৃতীয় ওভারেই আর্শদীপের আঘাত, 6 বলে 2 রান করেন পল স্টার্লিং, যিনি টি-20তে আয়ারল্যান্ডের সর্বাধিক রান সংগ্রাহক। একই ওভারে আরও 1 উইকেট। অ্যান্ড্রু বেলবার্নি 10 বলে 5 রানে আউট। 6 ওভারে রান ওঠে মাত্র 26। পরের 2 ওভারে গেল আরো 2 জন। লোরকান টাকার করলেন 13 বলে 10 রান। হ্যারি টেক্টর ফিরলেন 16 বলে 4 রান করে। কার্টিস ক্যাম্পার 8 বলে 12 আর জর্জ ডকরেল করলেন 5 বলে 3 রান। হার্দিক পান্ডিয়া তুলে নেন নিজের তৃতীয় উইকেট। 8 উইকেট হারিয়ে একেবারেই ব্যাকফুটে আয়ারল্যান্ড। নবম উইকেট পরে 15তম ওভারে, তবে দুর্দান্ত খেলেন গ্যারেথ ডিলানি। 14 বলে 26 রান করে রান আউট হন ডিলানি। 16 ওভারে মাত্র 96 রানে গুটিয়ে যায় আইরিশ দল। পান্ডিয়া 3টি, বুমরা 2টি ও আর্শদীপ নেন 2টি উইকেট। রান তাড়া করতে নেমে শুরুতেই আউট কোহলি। খুব একটা তাড়াহুড়া ছিল না রোহিত শর্মার। ঋষভ পন্থ খেলতে থাকেন দেখে শুনে। হাত খুলে খেলা শুরু করেন রোহিত শর্মা। নবম ওভারে পরপর 2 বলে মারেন 2 ছক্কা। রোহিত তার 50 তুলে নেন 36 বলে। চোট নিয়ে বের হয়ে যান 37 বলে 52 রান করা রোহিত শর্মা। এরপর সূর্যকুমারের উইকেট হারিয়ে 12.2 ওভারেই 8 উইকেটের জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। অনিক জাবের, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। 2026 ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে ফিরতি লেগে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় বিকেল 4:45টায় শুরু হবে ম্যাচটি। এর আগে অস্ট্রেলিয়ায় প্রথম লেগে 7-0 গোলে হেরেছিল বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে 4 ম্যাচ শেষে মাত্র 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে লাল সবুজরা, যেখানে সাকারুরা 4 ম্যাচে পূর্ণ 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে এর আগের 3 বারের দেখাতে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয় পরাজয় বরণ করে বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে আগের 2টি হোম ম্যাচেই ভালো খেলেছিল কাবরেরার শিষ্যরা, তাই স্বাগতিক বাংলাদেশকে সমীহ করেই মাঠে নামছে অস্ট্রেলিয়া দল। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংসদে কিছুক্ষণ পর পেশ হবে আগামী অর্থ বছরের বাজেট। সম্ভাব্য আকার 7,97,000 কোটি টাকা। অকারণে বড় করা হয়নি বললেন অর্থমন্ত্রী। ফরিদপুরের ভূমি অফিসগুলোতে টাকা ছাড়া নড়ে না ফাইল। 1100 টাকার নামজারির জন্য দিতে হয় 6 থেকে 10,000। ভারতে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, সমর্থন দিয়েছে এনডিএ জোট। শনিবারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।